চট্টগ্রামে ব্যানার লাগানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ৮ জন হাসপাতালে ভর্তি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সহ প্রধান উপদেষ্টাকে একাধিক প্রস্তাব, আজ উঠছে উপদেষ্টা পরিষদে। ১৯ বছরও বিচার হয়নি অক্টোবরের লগি বৈঠা হামলার, বিচারের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি বদলের তাগিদ। পাবনায় ইছামতির মাটি হরিলুটের মহ উৎসব, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ স্থানীয়রা, ব্যবস্থার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এবং নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোটে এগিয়ে মামদানি, বার্নি স্যান্ডার্সের সমর্থন প্রশংসায় ভাসালেন ইলন মাস্ক। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি সানিম রিথা। চট্টগ্রামের বাকুলে এক্সেস রোডে ব্যানার লাগানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে ও গুলির ঘটনায় সাজ্জাদ নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় যুবদল ও ছাত্রদলের আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮ জন গুলিবিদ্ধ। মঙ্গলবার রাত ১টার দিকে বাকুলে এক্সেস রোড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য নিয়ে সোহেল ও বোরহান গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। গতরাতে ১টার দিকে এক পক্ষ ব্যানার লাগাতে গেলে আরেক পক্ষ নামিয়ে ফেলার চেষ্টা করে। এ সময় দুপক্ষের গোলাগুলিতে নিহত হন সাজ্জাদ। আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পোস্টার লাগানো নাকি অন্য কিছু নিয়ে সংঘর্ষ হয়েছে তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের বাকুলে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন আরও ৮ জন। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন যে আপনি তো হাসপাতালে আছেন, গুলিবিদ্ধদের সবশেষ অবস্থা কি, আর নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা? সানে, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি। আমরা যেটি দেখেছি যে হাসপাতালে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে ওয়ান স্টপ বা জরুরি বিভাগ, সেই বিভাগের সামনে এখানে স্বজনেরা আছেন। তারা এখনও মরদেহ বুঝে পাননি, সেটির জন্য তারা অপেক্ষা করছেন। তারা জানিয়েছেন যে বিকেলের দিকে বা রাতে তারা মামলা করবেন। এবং কিছুক্ষণ আগে এই মরদেহটি দেখতে এসেছিলেন চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তার সাথে কথা বলে যেটি জেনেছি যে তিনি এইখানে বা এই ঘটনার পেছনে আসলে স্থানীয় যারা আইন শৃঙ্খলা বাহিনী বা স্থানীয় যে থানা আছে, বাকলিয়া থানা, সেই থানাকে অভিযুক্ত করেছেন। কারণ তিনি বলেছেন যে এই ঘটনার কয়েক ঘন্টা আগে তিনি পুলিশকে অবহিত করেছিলেন এবং যারা মূলত হামলাকারী তাদেরকে গ্রেপ্তারের জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। তিনি পুলিশ কমিশনারকেও বলেছিলেন এবং তিনি যেটি বলছেন যে যারা হামলা চালিয়েছে, যারা বা হামলাকারী, স্থানীয় বোরহান এবং সোহেল গ্রুপের দিকে তিনি অভিযোগের তীর তুলেছেন। তিনি বলছেন যে এটি সন্ত্রাসী গ্রুপ, যারা আগে ৫ তারিখের আগে যুবলীগ, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং তারা আসলে এখন বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তো তাদের আসলে এলাকায় নানা ধরনের প্রভাব আছে, তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে দীর্ঘদিন ধরে এবং তাদের বিরুদ্ধে আসলে মেয়র শাহাদাতের কানে এক ধরনের অভিযোগ গিয়েছিল, যার প্রেক্ষিতে তিনি পুলিশকেও বিষয়টি অবহিত করেছিলেন। কিন্তু তিনি বলছেন যে পুলিশকে বলার পরও, পুলিশকে জানানোর পরও তারা তাদেরকে গ্রেপ্তার করেনি এবং তার ঠিক কয়েক ঘন্টা পরেই এই হামলার ঘটনাটি ঘটেছে। এবং যারা স্বজন আছেন তারা বলছেন যে ১৫ থেকে ২০ জন হেলমেটধারী এই হামলায় অংশ নেয় এবং নিহতের যিনি বড় ভাই আছেন তার দাবি হচ্ছে ঘটনা যে স্থানটিতে হয়েছে, অর্থাৎ বাকলিয়া এক্সেস রোডের মুখে, অর্থাৎ চট্টগ্রাম কলেজের প্রান্তের দিকে যে মুখ, সেই মুখে তখন কোনো বিদ্যুৎ ছিল না এবং এটিতে তিনি বলছেন যে একটু পরিকল্পিত হামলা এবং আশপাশের কয়েকটি ভবনে অবস্থান নিয়ে এই হামলা চালানো হয়। এবং আমরা দেখেছি যারা এখানে গুলিবিদ্ধ এসেছিলেন তাদের মধ্যে একজন চিকিৎসাধীন আছেন এবং তারা আসলে গুরুতর আহত নন। তাদের গুলির যে স্প্লিন্টার, সেই স্প্লিন্টার আহত হয়ে তারা এসেছিলেন এবং রাতেই তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে এখান থেকে চলে গেছেন। তবে নিহতের যে মরদেহ সেটি এই জরুরি বিভাগের মর্গে রাখা আছে। তিনি স্থানীয় ছাত্রদল কর্মী, তাকে রাত 11টার দিকে একদল ফোন করে ঘর থেকে বের করার পরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এবং আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায়
পুরো এলাকা জুড়ে যেই গুলির শব্দ তেমন কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে এবং এখনও কিন্তু এলাকায় চাপ আতঙ্ক বিরাজ করছে। পুলিশ রয়েছে এবং পুলিশের সাথে কথা বলে যেটি জেনেছি যে তারা আসলে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করছেন। তবে যারা মূলত যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা এখন পলাতক। তবে মামলা করা হলে পুলিশ এই বিষয়ে আরও বেশি সক্রিয় হবে এবং ধারণা করছে স্বজনেরা। তবে এখনও পর্যন্ত আসলে এই ঘটনায় কোনো মামলা হয়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল করিম। প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সহ একাধিক প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ উপদেষ্টা পরিষদে প্রস্তাবটি উত্থাপনের কথা রয়েছে। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ কমিশনের অন্য সদস্যরা। সমাপনী বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও, ছবি সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এগুলো মহামূল্যবান সম্পদ, তাই এই দলিলগুলো ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা ও সবার জন্য উন্মুক্ত রাখা দরকার। ১৯ বছরও বিচার হয়নি ২০০৬ সালের এই দিনের লগি বৈঠার হামলার। ধরাছোঁয়ার বাইরে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। আগামী নির্বাচিত সরকারকে এই দায়িত্ব নেওয়ারও তাগিদ তাদের। দেখুন শাহাদাত অফরের প্রতিবেদনে বিস্তারিত। ২৮ অক্টোবর, রক্তাক্ত বিকেল। লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যাও সেদিন উল্লাসের উপলক্ষ করার অভিযোগ আওয়ামী লীগ সহ ১৪ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ২০০৬ সালের অক্টোবরে বিএনপি জামায়াত সরকারের মেয়াদ শেষে সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি KM হাসানের তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নেয়া ঠেকাতে মাঠে ১৪ দলীয় জোট। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডাকে ২৮ অক্টোবর লগি বৈঠা নিয়ে রাস্তায় নামে তার কর্মীরা। রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় জামাত শিবিরের ৬ নেতাকর্মীকে। এমনকি মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশের ওপর নৃত্য করার নারকীয়তারও সাক্ষী হয় গোটা দেশ। নিন্দার ঝড় উঠে দেশে বিদেশে। সেদিন দুপুরে বায়তুল মোকাররম মসজিদের পাশেই শহীদ হন ঢাকা কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী গোলাম কিবরিয়া শিপন। ২৮ অক্টোবর অনেকে ভুলে গেলেও ছোট ছেলেকে হারানোর ব্যথায় এখনো কেঁপে ওঠে বাবার বুক। বলছিলেন, তার আদরের সন্তানের সবগুলো দাঁত তুলে নেওয়া হয়েছিল। তরতরা ছেলেটা আইলো, এটা তো দেখার বিষয় না। তরতরা ছেলে স্বাস্থ্য এই জন্য আমার মাসুম ভাই আর সবাই ধরে নিল যে আপনি একটু দেখেন। এরপর একজন সরিষা দিচ্ছে, বুঝতে পারছি পরে নিয়ে যান, আর মাথার বাইন্দা লেগে গেল। শুধু শিপন নয়, সারা দেশে বিভিন্ন বয়সের ১৩ জন হত্যাকাণ্ডের শিকার হয়। ৩ দিনের অশান্তিতে ক্ষতি হয় প্রায় ৪,০০০ কোটি টাকার। জামায়াতের পক্ষ থেকে পল্টন থানায় মামলা দায়ের করা হলেও ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে মামলা প্রত্যাহার করা হয়। স্মৃতিচারণ করতে গিয়ে আবারও শিউরে উঠলেন তৎকালীন শিবির সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। পিটিয়ে এমন হত্যাযজ্ঞের দৃষ্টান্তমূলক বিচার চান তিনি। পুরো ১২ ঘন্টা সময় আমার চোখের সামনে ছিল। আমি দেখেছি যে আমাদের ভাইয়েরা জীবন বাজিয়ে রেখেছেন, কিন্তু ১ সেকেন্ডের জন্য তারা পিছপা হন নাই। এবং সন্ধ্যা ৭টায় প্রশাসন ওই পক্ষকে যখন, অর্থাৎ আওয়ামী লীগের সন্ত্রাস এবং ১৪ দলকে মাঠ থেকে সরিয়ে দিয়েছে, এটা নিশ্চিত হওয়ার পরেই কেবলমাত্র আমরা আমাদের অফিসে তখন ফিরে এসেছি। তার আগ পর্যন্ত আমাদের জনশক্তি একজনও মাঠ ছাড়ে নাই। দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না আনলে, শত সংস্কার করলেও কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রাজনীতিতে সহনশীলতা আনতে হবে। বাংলাদেশের রাজনীতিতে সাংস্কৃতিক পরিবর্তন আনতে না পারলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। আমাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে। অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মান জানাতে হবে, তার মতের প্রতি সম্মান জানাতে হবে।
এবং বাংলাদেশের শান্তিপূর্ণ স্থিতিশীলতা রক্ষা করতে হবে। রাজনৈতিক সংস্কৃতিকে দূষিত করার মতো ঘটনার বিচারের পরামর্শ দেন বিশ্লেষকরা। বলেন, ভবিষ্যতের সরকার এমন ঘটনাগুলোর বিচার নিশ্চিত না করলে আবারও স্বৈরাচার ফিরে আসার শঙ্কা রয়েছে। ভবিষ্যৎ সরকারগুলো বা এই সরকার যদি পারেও তাদের উচিত এই সকল বিষয়ে অ্যাটেনশন দেওয়া, মনোযোগ দেওয়া। যে সকল ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতি সংস্কৃতিকে দূষিত করেছে অথবা বর্বরতার সাক্ষী হয়েছে, অথবা যে সকল কাজগুলোতে বাংলাদেশের রাজনীতি ধ্বংস হয়েছে, সেই সকল কাজগুলো কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেগুলোর মূল উৎপাদন করা দরকার আছে এবং উদ্ঘাটন করা দরকার আছে। সরকার সেই উদ্যোগ নেওয়া জরুরি। 2006 সালের মতো 2023 সালের 28শে অক্টোবরেও বিএনপি জামায়াতের সমাবেশে হামলা একই অভিযুক্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মী ও সাথে পুলিশ বাহিনীর উপর। আগের মতো এই ঘটনাও রয়ে গেছে বিচারের বাহিরে। বিচারহীনতার এই সংস্কৃতি থেকে বের হতে আগামী নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানান বিশ্লেষকরা। শাহাদাত অফরো, এখন, ঢাকা। সাভারে সিটি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আজ থেকে 4 নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সিটি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে হল ছেড়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এখন কেমন, দুপক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়েছে কিনা? সানি, ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির মধ্যে যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস, সেটি কিন্তু এখনো সেই বিভৎস অবস্থায় রয়েছে। এখানে গতকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছুটি ঘোষণা করা হল ছাড়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল এবং আজ থেকে 4 নভেম্বর পর্যন্ত কিন্তু প্রশাসনিক সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা জেনেছি ইতিমধ্যে হল ছেড়েছে, কিন্তু সব শিক্ষার্থী গতকাল সন্ধ্যার মধ্যেই কিন্তু হল ছেড়েছে। সকালে কিছু শিক্ষার্থী ছিল, তারাও হল ছেড়েছে। মোটামুটি সুনসান নীরবতা ক্যাম্পাসে বিরাজ করছে। তবে সাজানো গোছানো যে ক্যাম্পাসের মধ্যে যে আগুনের লেলিহান শিখায় যে ধ্বংস হয়েছে, যে এইসব গাড়ি, বিভিন্ন স্থাপনা, আসবাবপত্র, সেগুলো কিন্তু এখনো সাক্ষী হয়ে রয়েছে। এবং আমি যদি একটু দেখাই যে বাসের চিত্রটি, পুরো বাসটি কিন্তু একদম পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি অনেকগুলো বাস কিন্তু সর্বমোট 11টি যানবাহন কিন্তু 3টি বাস এবং একটি প্রাইভেট কারে আগুন, আর বাকি যানবাহনগুলো ভাঙচুর করা হয়েছে। এখনো সেই ক্ষতচিহ্ন কিন্তু গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বয়ে বেড়াচ্ছে। আমি যদি একটু দেখাই, একটি মোটরসাইকেল কিন্তু এখানে ভেঙে ফেলে রাখা হয়েছে, এখানে পড়ে রয়েছে। পাশে আরো একটি মোটরসাইকেল রয়েছে। মানে গোটা ক্যাম্পাসের মধ্যে কিন্তু আসলে যে একটা ছাপ, যে গতকাল যেই ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যে তাণ্ডব চালিয়েছে তার সাক্ষী কিন্তু এখনো গোটা ক্যাম্পাস হয়ে রয়েছে। শুধু তাণ্ডব চালায়নি, যে বাস ভেঙেছে, পাশাপাশি নারী শিক্ষার্থীদেরকে ইফটিজিং করা হয়েছে, এই ধরনের অভিযোগও কিন্তু সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষ থেকে আনা হয়েছে। তো আর গতকাল যে রবিবার রাত্রে যে সংঘর্ষের সময় কিন্তু 11 জন ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীকে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আটক করেছিল। তো তাদেরকে কিন্তু গতকাল দুপুরের পর ইউজিসির যে প্রতিনিধি দল এসেছিলেন, ইউজিসির প্রতিনিধি দল এসে ড্যাফোডিল ইউনিভার্সিটির যে প্রক্টোরিয়াল বডির সদস্য ছিল তারা কিন্তু এসেছিলেন এবং তারা এসে কিন্তু একটি সমঝোতার মধ্য দিয়ে কিন্তু 11 জনকে তাদের ড্যাফোডিল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তারা মুক্তি পাওয়ার পর কিন্তু অভিযোগ করেছেন যে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা রয়েছে তারা তাদের উপর রাতভর নির্যাতন করেছে এবং বন্দুকের নল মাথায় রেখে তাদের কাছ থেকে অসত্য স্বীকারোক্তি নিয়েছে, এমন অভিযোগ কিন্তু মুক্তি পাওয়া শিক্ষার্থীরা করছেন। আজকে কিন্তু সেই লক্ষ্যে দুপুর 12টায় ড্যাফোডিল ইউনিভার্সিটির কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে মূল ঘটনা কি ছিল, কেন এই ঘটনা ঘটেছিল সেটি স্পষ্ট করার জন্য দুপুর 12টার সময় সংবাদ সম্মেলন করবে ড্যাফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটির তাণ্ডবের সর্বশেষ নিয়ে বিস্তারিত। সহকর্মী হুমায়ুন কবির জানাচ্ছিলেন ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষের ঘটনার সবশেষ খবর।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে শীঘ্রই রোড ম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ নিয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন যে চাকসু নির্বাচন কমিশন গঠন করা নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি? আচ্ছা দেখুন, দীর্ঘদিন থেকে অর্থাৎ বিগত 6 থেকে 7 মাস ধরে এই চাকসু নির্বাচন নিয়ে, বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় সংসদ নির্বাচন, সেটি নিয়ে শিক্ষার্থীরা আসলে সোচ্চার ছিলেন। নানানভাবে উপাচার্য বলছিলেন যে যেহেতু দীর্ঘদিন পরে অর্থাৎ লাস্ট 1996 সালে নির্বাচন হয়েছিল, তার পরবর্তীতে কিন্তু আর নির্বাচন হয়নি। তো দীর্ঘ 27 বছর পরে যেহেতু নির্বাচন কেন্দ্রিক প্রশাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, এর জন্য তাদের কিছু বিধিবিধান তৈরি করার প্রয়োজন ছিল। এটি করতে আসলে সময় নিয়েছে এবং গতকালকে সন্ধ্যায় রেজিস্ট্রার স্বাক্ষরিত যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে 13 সদস্য বিশিষ্ট, সেখানে যে 13 জনকে দেওয়া হয়েছে তার মধ্যে প্রধান করা হয়েছে প্রফেসর ডক্টর আব্দুল মুকিত মোহাম্মদকে, যিনি আইপি বিভাগের বিভাগীয় প্রধান। তো ইতিমধ্যে তারা বলছেন যে বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে 13 সদস্যের নির্বাচন কমিশনার রয়েছেন, তারা বলছেন যে শীঘ্রই তারা একটি বৈঠকে বসবেন এবং যত স্টেক হোল্ডার আছে, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে, অর্থাৎ যে ছাত্র সংগঠনগুলো বা প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো, তাদের নিয়ে বসে একটি নির্বাচনের রোডম্যাপ তারা ঘোষণা করবেন। ইতিমধ্যে আমরা এখানে বাংলাদেশ ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার, বাংলাদেশ ছাত্র শিবির, ইসলামী আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যে সকল নেতৃত্বদানকারী সংগঠনগুলো আছে, তাদের নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে যে এটা তাদের দাবি ছিল এবং একটি বিষয় তারা বলছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে ধরনের নির্বাচন নিয়ে যে ধরনের অভিযোগ বা অনুযোগ তৈরি হয়েছে, অন্ততপক্ষে সেখান থেকে শিক্ষা নিয়ে এই নির্বাচন কমিশন যদি সুষ্ঠুভাবে তাদের নির্বাচনটা আয়োজন করতে পারে, তাহলেই কেবল শিক্ষার্থী যারা আছে তাদের সফলতা এটি বলা যাবে। এবং এখানকার যারা নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করবে বা যে ছাত্র সংগঠনগুলো আসলে এতদিন থেকে নির্বাচনের জন্য প্রশাসনকে বারবার চাপ দিচ্ছিল, তারা বলছে যে ইতিমধ্যে তারা এই নির্বাচন কমিশন যাদেরকে গঠন করা হয়েছে তারা সুষ্ঠুভাবে কাজ করবেন এমনটা তারা বিশ্বাস। তবে তারা বলছেন যাতে বৈঠকের নামে বা তাদের সাথে যে সকল স্টেক হোল্ডারদের নিয়ে যে মিটিং করার কথা, সেটা যাতে দ্রুতই হয়। আপনি জানেন যে গতকালকের আগের কালকেও বিশেষ করে সাধারণ শিক্ষার্থী যারা ছিল, সে সকল সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন করেছিল। তারা বলছিল যে আগামী বুধবারের মধ্যে তাদের যে নির্বাচনের যে রোডম্যাপ আছে সেটি দিতে হবে। এমন প্রেক্ষাপটে কিন্তু উপাচার্য কার্যালয় এই নির্বাচন কমিশন গঠন করে দিয়েছে এবং এই নির্বাচন কমিশনের মধ্যে ইতিমধ্যে 2-1 জন সদস্যর সাথে যারা বিশেষ নির্বাচন কমিশনে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি। তারা বলছেন যে দীর্ঘ কয়েক বছর পরে যেহেতু ইলেকশন হচ্ছে, সুতরাং তারা সব বিবেচনায় নিয়ে নির্বাচন যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সেই ব্যবস্থা করে তারা খুব শীঘ্রই নির্বাচনের যে আনুষঙ্গিক রোডম্যাপ সেটি তারা ঘোষণা করবেন। তো এই ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচন সম্পর্কিত সর্বশেষ তথ্য। সানি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। পটুয়াখালীতে কমছে না ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গেল 24 ঘন্টায় 31 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে কলাপাড়া থেকে যুক্ত হচ্ছে সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন যে পটুয়াখালীতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি কেন হচ্ছে আর চিকিৎসকরাই বা কি বলছেন? সানি, আসলে উপকূলীয় অঞ্চল কিন্তু আসলে এখানকার ঝোপঝাড়, জঙ্গল এবং নদ নদী, নালা, খাল, বিল এগুলো নিয়েই কিন্তু উপকূলীয় অঞ্চল। আর সে কারণে কিন্তু এখানে যে বৃষ্টির পানি জমে থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশ, সে কারণেই মশার উৎপাদনটা বাড়ছে এবং উপদ্রবটাও বৃদ্ধি পেয়েছে। তো আমরা এখানকার জেলা পর্যায়ের সর্বস্তরেই খোঁজ নিয়ে জেনেছি যে সকল স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ, সেখানেই ডেঙ্গুর আক্রান্ত সংখ্যা বেড়েছে। যেমন পটুয়াখালী সদর, এছাড়া কলাপাড়া, এখানেও কিন্তু বেশি আক্রান্ত সংখ্যা বেশি। তো আমরা গেল 24 ঘন্টায় পটুয়াখালী সদরে আক্রান্ত হয়েছে 17 জন এবং মির্জাগঞ্জ উপজেলায় 2 জন, কলাপাড়ায় 8 জন আক্রান্ত হয়েছেন এবং গলাচিপায় 4 জন। এই মোট 31 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং এর মধ্যে পটুয়াখালী সদরে 1 জন এবং গলাচিপা এবং কলাপাড়ায় 1 জন, মোট এই 3 জন মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে, এমনটি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া বছরের শুরু থেকে এখন পর্যন্ত
3360 জন আক্রান্ত হয়েছেন এবং যথাযথ চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3224 জন এবং এখন পর্যন্ত ভর্তি রয়েছেন 80 জন। তো এখানকার চিকিৎসকরা বলছেন যে আসলে ব্যক্তি সচেতনতা এবং না বাড়ার কারণেই কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যতই ফগার মেশিন দিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, কেননা যেখানে পানি জমে থাকে হাঁটু সমান সেখানেও কিন্তু পানি নিষ্কাশনের কোনো সুযোগ নেই। আর বৃষ্টির পরে যখন প্রখর রোদ ওঠে, রোদের কারণে কিন্তু ডেঙ্গুর লার্ভা তৈরি হয় এবং সেখান থেকে মশা বংশ বিস্তার করে, সেগুলো আবার দ্রুত বিভিন্ন বাসা বাড়িতে ঢুকে মশা কামড়ে আক্রান্ত হচ্ছেন। তবে আমরা দেখেছি মৎস্যবন্দর মহিপুর আলিপুরে সেখানে যে জেলে এবং শ্রমিক শ্রেণীর মানুষ রয়েছে তারা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন কলাপাড়া উপজেলায়, এমনটি বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা সেখানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। একই সঙ্গে জেলা সিভিল সার্জন মোহাম্মদ খালিদুর রহমান আমাদেরকে জানিয়েছে যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। সানি, পটুয়াখালীতে ডেঙ্গু পরিস্থিতি সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। কর্ণফুলী নদীর উপর নির্মিত চট্টগ্রাম শাহ আমানত সেতুতে বাড়তি টোল আদায়ের প্রতিবাদে ফুঁসে উঠছে স্থানীয়রা। তারা বলছেন 15 বছর আগে নির্মিত এই সেতু নির্মাণ খরচ হয়েছে প্রায় 600 কোটি টাকা। এ পর্যন্ত সরকার টোল আদায় করেছে প্রায় 1000 কোটি টাকা। নির্মাণ ব্যয় উঠে আসার পরও টোল প্রত্যাহার না হয়ে উল্টো বাড়ছে। প্রশ্ন হচ্ছে, অনন্তকালই কি টোল দিতে থাকবে সাধারণ মানুষ? আরও জানাচ্ছেন কাজী মাহফুজ। চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর নির্মিত শাহ আমানত সেতু দক্ষিণ চট্টগ্রাম, পর্যটন নগরী কক্সবাজার ও বান্দরবানের সাথে সারা দেশের সংযোগ ধমনী। এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে যখন শত শত গাড়ির সারি তৈরি হয়, তখন থমকে দাঁড়ায় জীবন, শুরু হয় দীর্ঘ অপেক্ষা। টোল আদায়কে কেন্দ্র করে সেতু এলাকাটিতে যানজটের ভোগান্তি প্রতিদিনের। আটকে থাকে যাত্রী, রোগী ও পণ্যবাহী গাড়ি। প্রশ্ন হচ্ছে, একটি সেতু তৈরির পর টোল আদায়ের নিয়ম কেমন? কতদিনই বা করা যাবে টোল আদায়? অনন্তকালই কি টোল দিতে থাকবে সাধারণ মানুষ? টোলের হারই বা কিভাবে কমবে বাড়বে? 2010 সালের সেপ্টেম্বরে 950 মিটার দৈর্ঘ্যের এ সেতু গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতুটি দিয়ে কয়েক লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করে। চালুর 15 বছরে সেতুটি দিয়ে যান চলাচল কয়েক গুণ বেড়েছে। প্রতিদিন গড়ে 25 লাখ টাকার টোল আদায় হয় সেতুতে। সেই হিসেবে এখন পর্যন্ত প্রায় 1000 কোটি টাকা টোল আদায় হওয়ার কথা, অথচ সেতু নির্মাণে খরচ হয়েছে 595 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশ থেকে নেওয়া ঋণ পরিশোধ ও নির্মাণ ব্যয় উঠে আসলে টোল হার কমার কথা, কিন্তু শাহ আমানত সেতুর ক্ষেত্রে তা উল্টো বাড়ছে। 1 লাখ টাকা করে পালেও ডেলিতে অন্তত অনেক টাকা, আর টোলের পয়সা, ব্রিজের পয়সা তো উঠে গেছে। আর এগুলো বিদেশি এইড আছে, বিদেশি সাহায্য আছে, আমাদের জনগণকে তারা উপহার দিয়েছে অনেক। যেমন আগের ব্রিজটাও ডেনমার্ক সরকার দিয়েছিল, যেটা ঘূর্ণিঝড়ে ভেঙে গিয়েছিল। তো এইসব দিক বিবেচনা করে এই টোলটা কোনো মতো মেনে নেওয়া যায় না। প্রতিদিন 25 থেকে 28 হাজার যানবাহন চলাচল করে এই সেতু দিয়ে। সাপ্তাহিক ছুটির দিনে সবচেয়ে বেশি গাড়ির চাপ থাকে সেতুতে। স্থানীয়দের অভিযোগ, টোল আদায়ের কারণে প্রতিদিন এই সেতুতে যানজট তৈরির পাশাপাশি যারা শহরে যাতায়াত করে তাদের গুনতে হয় বাড়তি অর্থ। সেতুটি টোলমুক্ত করার দাবিতে ইতোমধ্যে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ সহ সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা। তাদের মতে, আইন অনুসারে শাহ আমানত সেতু টোলমুক্ত করা সম্ভব। দক্ষিণ চট্টগ্রামে নগরায়ন, শহরের বিস্তার ও বিনিয়োগে বড় বাধা এ সেতুর টোল। দৈনন্দিন জীবনে চলার পথে যদি প্রতিদিন আমাদেরকে একটা পরিবারকে একাধিকবার টোল দিতে হয়, তাহলে এটা কি আমাদের সংবিধান বিরোধী নয়? এটা কি অন্যায় নয়? এটা কি অযৌক্তিক নয়? এটা কি জুলুম নয়? এটার থেকে আমরা অবসান চাচ্ছি। এই ব্রিজের টাকা উঠে আমি মনে করি সরকারের অনেক আগে 2-3টা ব্রিজের টাকা উঠে গেছে। দিনকে দিন একটা যানজটের সৃষ্টি হয়তো এই টোল আদায়কে কেন্দ্র করে। ছেলেমেয়েরা লেখাপড়া হয়, মনে করেন আমাদের কাছাকাছি মানুষ, আমরা 2-4 বার করে যাত্রা করতে হয় পারিবারিক কারণে, ব্যবসায়িক কারণে, চাকরি বাকরির কারণে। এটা এক ধরনের জুলুমের মতো হয়। টোলের টাকা তো উঠে গেছে, আদায় হয়ে গেছে, এখন তো আর টোলের দরকার নেই, বন্ধ করে দেওয়া উচিত, জনগণের ভালো হবে। এটা টোলে তো যানজট, এবার ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়ায় থাকুন পরে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সেতুর রক্ষণাবেক্ষণ সহ খরচের পাশাপাশি রাজস্ব আদায়ের জন্য টোল আদায় করে সরকার। সরকারের একটা রেভিনিউ জেনারেশনের পয়েন্ট, আসলে এই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে আর কি। আমরা জানি যে একটা মুভমেন্ট হচ্ছে যে টোলটা ফ্রি করার ব্যাপারে, তো এটা আসলে আমরা ওই পজিশনে নাই যে এটা বন্ধ করার ব্যাপারে, যেহেতু এটা একটা সরকারের আর্নিং পয়েন্ট, এটা সরকারই ডিসাইড করবে যে এবারে কী করবে। টোল প্রত্যাহারের দাবিতে আগামী 1 থেকে 15 নভেম্বর গণস্বাক্ষর কর্মসূচির পাশাপাশি দাবি আদায়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। পাবনায় ইছামতি নদীর মাটি হরিলুটের মহা উৎসবে মেতেছেন প্রভাবশালীরা। প্রকাশ্যে এমন কর্মকাণ্ডে প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত ব্যবস্থা নিতে একাধিকবার সংবাদ সম্মেলন ও মানববন্ধন করলেও কাজের কাজ কিছুই হয়নি। বরাবরের মতোই গত বাধা উত্তরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মাসুদ রানার প্রতিবেদনে বিস্তারিত। রাজস্বে ঘোরে রাষ্ট্রের উন্নয়নের চাকা, এটাই অর্থনীতির সহজ সূত্র। কিন্তু সেই রাজস্ব ফাঁকি দিয়ে রাষ্ট্রের সম্পদ হরিলুটের মহোৎসব চলছে পাবনাতে। জেলার বিভিন্ন এলাকায় ইছামতি নদীর সরকারি মাটি কেটে অবৈধভাবে বিক্রি করা হচ্ছে প্রকাশ্যে। ড্রাম ট্রাকের মাধ্যমে সরকারি মাটি কেটে বিক্রয় করা হলেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। অভিযোগ উঠেছে এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত স্থানীয় প্রভাবশালী ও ঠিকাদার চক্র। মসজিদ মাদ্রাসার বিনামূল্যের মাটি নেওয়ার নামে নিজেদের স্বার্থ হাসিলের কাজ করছেন তারা। এতে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। 10 টাকা নিয়ে দেশে মাদ্রাসা মসজিদে 2 টাকা, আর 7 টাকাই 8 টাকাই চলে যাচ্ছে বাইরে বিক্রি করতেছে। আমরা ক্ষয়ক্ষতির মানুষ, আমাদের জমির পর মাটি পড়ছে, সেই মাটি এখন নিয়ে চলে যাচ্ছে, নিয়ে যায় মসজিদ মাদ্রাসার কথা কয়ে মনে করেন যে মাটিটা বিক্রি হচ্ছে। প্রত্যেকটা ড্রাইভার এরকম মাটি বেচতেছে, বা প্রত্যেকটা ম্যানেজার হলেও মাটির দালালরা বসে বসে রয়েছে। আপনি এই রাস্তা দিয়ে দেখেন, প্রত্যেক জায়গায় 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 মাটি ফেলায় রাখছে। এই মাটিগুলো কোথায়? অভিযুক্তদের কেউ কেউ বলছে নিয়ম মেনেই মাটি নেওয়া হচ্ছে। না, এটা টেন্ডারের মাধ্যমে, এটা যারা প্রতিষ্ঠান থেকে যারা পাস করে নিতে পারছে তাদের মাধ্যম দিয়ে আমরা খালি এখান থেকে পৌঁছা দেওয়ার দায়িত্ব আমাদের। এটা ঠিকাদারের দাম, কোনো বিক্রি হচ্ছে না এখানে। মাটি ফেলাইলাম, ওখান থেকে আমরা মাটি নিয়ে আসছি, নিয়ে এসে এখানে যাচ্ছিলাম, ইনি চাইলে এনার কাছ দিয়ে দিছি, দিয়ে আমরা মাটি দিলাম মাতা বিশেষের প্রজেক্টে। সরকারি মাটি কেটে বিক্রি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এটা খুবই একটা গর্হিত কাজ, এটা হতেই পারে না। কারণ হচ্ছে যে এটা তো আমাদের যে জনস্বার্থমূলক কাজের জন্য যে আমরা এটা দিয়েছি, সেই কাজেই এটা ব্যবহৃত হবে। অন্য জায়গায় কেউ যদি এটা নিতে চায় এবং এটা যদি সেকেন্ড টাইম ডিবিটেশন হয়, তাহলে আমরা এটা হয়তো তার ইয়েটাই আমরা ক্যান্সেল করে দেবো আর কি। ওই আমাদের যে জেলা পানি ব্যবস্থাপনা কমিটি আছে, সেই কমিটি আবার পুনরায় মাইনাস করে এটা তাকে দেওয়ার যে অনুমতিপত্র আছে, সেই অনুমোদনটাই আমরা বাতিল করে দেবো আর কি। 2024 সালে রাষ্ট্রপতির উদ্যোগে 1554 কোটি টাকার ব্যয়ে খনন সহ ইছামতির প্রায় 110 কিলোমিটার খনন প্রকল্প গ্রহণ করে সরকার। অবৈধভাবে মাটি কেটে নেওয়ায় নদীর গতি প্রকৃতি হারানোর সংখ্যা স্থানীয়দের। মাসুদ রানা, এখন পাবনা। ফেনীতে বেড়েছে দেশীয় ফলের দাম। যদিও আপেল, মালটা, আঙুর সহ সব ধরনের বিদেশি ফল কেজিতে 15 থেকে 25 টাকা কমেছে, কিন্তু বাড়তির দিকে পেয়ারা, আমড়া, জলপাই সহ বিভিন্ন দেশীয় ফলের বাজারের দরদাম নিয়ে আরও জানাতে শহরের ট্রাঙ্ক রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলাইমান ডালিম। জানাবেন যে বিদেশি ফলের দাম কমলেও দেশীয় ফলের দাম বাড়ার কারণে বিক্রেতারা কি বলছেন? সানি, আমরা যেটি দেখেছি যে বাজারে দেশীয় এবং বিদেশি ফল দু ধরনের ফলের যে বাজার, সেই বাজারে কিন্তু বিদেশি ফলের দাম কিছুটা কমে আসলেও অপরদিকে কিন্তু দেশীয় যে ফলগুলো রয়েছে সেই ফলগুলোর দাম কিন্তু কিছুটা বেড়েছে। সেটির জন্য স্থানীয় যে বিক্রেতারা রয়েছেন, বিক্রেতারা যেটি বলছেন যে দেশীয় ফলের যে মৌসুমটা কমে এসছে, যার ফলশ্রুতিতে দেশীয় যে ফল, সেই ফলগুলো কিন্তু দাম বাড়ছে, সেটি তারা মনে করছেন। আজকের বাজারে আমরা যেটি দেখেছি যে আপেল প্রতি কেজি 300 থেকে 450 টাকা বিভিন্ন ধরনের আপেল কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে আজকের বাজারে যেসব ফল রয়েছে বিদেশি ফল, সেগুলোর মধ্যে মালটা বিক্রি হচ্ছে 280 টাকা থেকে 300 টাকার মধ্যে, নাশপাতি বিক্রি হচ্ছে
50 টাকার মধ্যে, আঙ্গুর বিক্রি হচ্ছে 400 টাকায়, আনার বিক্রি হচ্ছে 450 টাকায়, যেটি আমরা দেখেছি যে গত সপ্তাহে 460 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। আজকের বাজারে আমরা দেখেছি যে নাকফল বিক্রি হচ্ছে 450 টাকা কেজি, যেটি গত সপ্তাহে আরও 20 টাকা বেশি বিক্রি হয়েছিল। ড্রাগন বিক্রি হচ্ছে আজকের বাজারে 150 থেকে 200 টাকার মধ্যে। এছাড়াও আমরা দেখেছি যে দেশীয় যে ফলগুলো রয়েছে বাজারে, আমরা আজকের বাজারে আমরা বিক্রি হতে দেখেছি 120 টাকায়, যেটি আমরা গত সপ্তাহেও আমরা বিক্রি হতে দেখেছি 80 থেকে 70 টাকার মধ্যে। শেষের দিকে হওয়ার কারণে কিন্তু আমরা যে দাম সেটি কিন্তু বেড়েছে। অপরদিকে পেয়ারা আজকের বাজারে আমরা দেখেছি যে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকার মধ্যে, বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকার মধ্যে, যেটি গত সপ্তাহে আমরা 70 থেকে 80 টাকায় বিক্রি হতে দেখেছি। জলপাই দেশীয় ফল বাজারের এসছে, যেটি আজকের বাজারে আমরা দেখেছি যে 60 টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও পেঁপে প্রতি কেজি 80 থেকে 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আমলকি বিক্রি হচ্ছে 140 টাকায়। বাজারে কিছু জাম্বুরা রয়েছে যেগুলো প্রতি পিস বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যে। বিক্রেতারা আমাদেরকে বলেছে যে দেশীয় যে ফলগুলো রয়েছে সেই দেশীয় ফলের যে সরবরাহ, সেই সরবরাহ গত 2 সপ্তাহ থেকে এখন কিছুটা বেড়েছে, যার ফলশ্রুতিতে দাম কিছুটা কমেছে। তবে সাধারণ যারা ক্রেতা রয়েছেন, সাধারণ ক্রেতারা বলছেন যে সবজির ফলের যে দাম সেটি কিন্তু এখনও কিন্তু ক্রেতাদের যে স্বাচ্ছন্দ্যের মধ্যে এবং ক্রয় ক্ষমতার মধ্যে স্বস্তির যে জায়গার মধ্যে সেটি কিন্তু আসেনি। আরও যদি কমে, অর্থাৎ 220 থেকে 250 টাকার মধ্যে যদি বিদেশি ফল কমে এবং 100 টাকার নিচে যদি দেশীয় ফল থাকে তাহলে তাদের মধ্যে স্বস্তি বিরাজ করবে। এই ছিল ফেনীর টাঙ্গরোড থেকে আমাদের কাছে ফেনীর ফল বাজারের খবর সর্বশেষ। ফেনী থেকে ফল বাজারের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের সর্বশেষ তথ্য অনুযায়ী জ্যামাইকার স্থানীয় সময় মঙ্গলবার সকালে আঘাত হানতে পারে ক্যাটাগরি 5 মাত্রার হারিকেন মেলিসা। বর্তমানে 230 কিলোমিটার বেগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের রাজধানী কিংস্টনের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থান করে হারিকেনটি ঘন্টায় 6 কিলোমিটার বেগে জ্যামাইকার উত্তর পশ্চিম অংশের দিকে অগ্রসর হচ্ছে। প্রাণঘাতী ঝড়টি মোকাবেলায় ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্বাভাস অনুযায়ী জ্যামাইকার পর কিউবার উপকূলেও আঘাত হানবে মেলিসা। এ কারণে ক্ষয়ক্ষতি মোকাবেলায় সম্ভাব্য সব প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার। এদিকে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোটে এগিয়ে আছেন মুসলিম প্রার্থী জোহরান মামদানি। কুইন্স স্টেডিয়ামে বিশাল সমাবেশে উপস্থিত হয়ে তাকে সমর্থন জানান মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। যদিও মামদানিকে পরাজিত করতে উঠে পড়ে লেগেছে রিপাবলিকানরা। এদিকে মামদানিকে ডেমোক্রেট পার্টির ভবিষ্যৎ বলে প্রশংসায় ভাসিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনিয়া। বিনামূল্যে পরিবহন সেবা, চাইল্ড কেয়ার সার্ভিস এবং প্রায় 10 লাখ নিউ ইয়র্কবাসীর জন্য বাড়ি ভাড়া মৌকুফ সহ বেশ কিছু প্রতিশ্রুতি নিয়ে মেয়র পদে লড়ছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে নিউ ইয়র্কের এবারের মেয়র নির্বাচন। মামদানি নির্বাচিত হলে তিনি হবেন শহরটির প্রথম মুসলিম মেয়র। নির্বাচন সামনে রেখে রোববার নিউ ইয়র্কের কুইন্স স্টেডিয়ামে স্মরণকালের অন্যতম বড় শোডাউন করেন মেয়র প্রার্থী জোহরান মামদানি। এতে যোগ দেন 13,000-এর বেশি মানুষ, যাদের বড় একটি অংশ তরুণ প্রজন্ম বা জেনজি। People are looking for change and they don't want the status quo anymore, and Cuomo is just more of the status quo. And I'm kind of tired of establishment candidates, I guess, and a lot of money kind of flooding in and supporting those candidates. Seeing it build over the past decade has been really exciting for me, and I love to be here with a lot of wonderful people. প্রচারণার শেষ র্যালিতে মামদানিকে সমর্থন জানান প্রভাবশালী ডেমোক্রেট সিনেটর বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। That is what this election is about. And that is why Donald Trump is paying attention to this election. Ordinary people, working class people, black and white and Latino, Asian, gay and straight, coming together to take on the oligarchy. That is Trump's worst nightmare. সমাবেশে নিরাপদ শহর গড়ার প্রত্যয় জানান মামদানি।
দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং তার দোষরদের হাত থেকে নিউ ইয়র্ক শহরকে মুক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি। Together, New York, we're going to freeze the. Together, New York, we're going to make buses fast and. Together, New York, we're going to deliver universal. We will make our city one where every person who calls it home can live a dignified life. Donald Trump ran on 3 promises. আগামী 4 নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। এখন পর্যন্ত বেশ এগিয়ে আছেন মামদানি। গেল আগস্টে প্রাইমারিতে মামদানির কাছে বিপুল ভোটে হারার পর স্বতন্ত্র প্রার্থী হন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। তবে বিভিন্ন জরিপে তার চেয়ে অনেক ব্যবধানে এগিয়ে আছেন মামদানি। এদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে প্রশংসায় ভাসালেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা ধনকুবের ইলন মাস্ক। তাকে ডেমোক্রেট দলের ভবিষ্যৎ বলে মন্তব্য করেন তিনি। রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট বলে আখ্যা দিয়েছেন। মামদানি মেয়র নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তাকে পরাজিত করতে রিপাবলিকান আইন প্রণেতারাও উঠে পড়ে লেগেছেন। এমনকি রাজনৈতিক প্রতিপক্ষরা মামদানির বিরুদ্ধে জঙ্গি উত্থানের অভিযোগও তুলেছে। তানভীর চনি, এখন বিশ্ব। এবার আবারও দেশের প্রসঙ্গ। জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এবং রাজনৈতিক দল নিবন্ধন আন্দোলন নামক সংগঠন ইসি অফিস ঘেরাও করার কর্মসূচি দিয়েছে আজ। এ নিয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। জানাবেন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি কেন ঘেরাও কর্মসূচি দিয়েছে? আপনি কিছু জানতে পেরেছেন কিনা তাদের সাথে কথা বলে? যে বিষয়টি উল্লেখ করেছেন যে দুটি সংগঠন আসলে আজকে নির্বাচন কমিশন ঘেরাও করার কথা, সকাল 10টা নাগাদ তাদের সময় দেয়া ছিল, কিন্তু আমরা যখন এখানে উপস্থিত হয়েছি এরপরে কিন্তু আমরা তেমন কাউকে এখানে দেখতে পাইনি। এখন পর্যন্ত তাদের কোনো সদস্য কিন্তু এখানে আসেননি এবং নির্বাচন অফিসের কমিশনের অফিসের সামনে কিন্তু একদমই শুনশান নীরবতা রয়েছে। এবং তবে আমরা নিরাপত্তা কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যদেরকে দেখছি, তারা কিছুটা সতর্ক অবস্থানে আছেন। আমরা জানতে পেরেছি যে তারাও আসলে এই খবর পেয়ে এখানে অবস্থান করছেন এবং যে বিষয়টি জিজ্ঞেস করেছেন আসলে কি দাবি তাদের, সে বিষয়টি আমরা আসলে তারা এখানে উপস্থিত হলে এই বিষয়টি সম্পর্কে হয়তো আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। এর আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে তারা আসলে কখন এখানে আসবে, কারণ হচ্ছে এখানে সকাল 10টার সময় তাদের সময় দেওয়া ছিল। এবং আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে আজকে শুধু এই দুটি দলই ঘেরাও করছে না, একই সাথে জামায়াতে ইসলামী আর কয়েকজন একটি প্রতিনিধি দল কিন্তু নির্বাচন কমিশনে আজকে আসবেন। তাদের সাথে নির্বাচন কমিশনের সাথে তাদের একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকটি আজকে দুপুর 12টা নাগাদ হওয়ার কথা রয়েছে। এরপর হয়তো তারা গণমাধ্যমকে ব্রিফ করবে যে তারা কি নিয়ে আসলে কথা বলেছে নির্বাচন কমিশনের সঙ্গে। এরপরে আরো বিস্তারিত হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল সর্বশেষ। ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। চট্টগ্রামে ব্যানার লাগানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত, গুলিবিদ্ধ 8 জন হাসপাতালে ভর্তি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সহ প্রধান উপদেষ্টাকে একাধিক প্রস্তাব, আজ উঠছে উপদেষ্টা পরিষদে। 19 বছরও বিচার হয়নি অক্টোবরের লগি বৈঠা হামলার, বিচারের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি বদলের তাগিদ। পাবনায় ইছামতির মাটি হরিলুটের মহ উৎসব, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ স্থানীয়রা, ব্যবস্থার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এবং নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোটে এগিয়ে মামদানি, বার্নি স্যান্ডার্সের সমর্থন, প্রশংসায় ভাসালেন ইলন মাস্ক। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশনের ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।